হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আশা করি তোমরা সবাই ভালো রয়েছে এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। সেই ভালো প্রিপারেশনের সঙ্গী হিসাবে আমি শ্রীকান্ত স্যার আজকে চলে এসেছি তোমাদের পর্ষদ টেস্ট পেপারের 394 পেজের প্রশ্নপত্রের সমাধান নিয়ে, স্কুল নম্বর 6। তা যা নতুন ভিউয়ার্স রয়েছে, রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক 2026 পরীক্ষায় অঙ্কের সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারো। আর পুরনো স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রচুর ভিডিওগুলি শেয়ার করো। তা দেখে নিই আজকে যে স্কুলটা রয়েছে শ্রীচন্দা M&M ইনস্টিটিউশন। এই স্কুলের টেস্টে যে প্রশ্নপত্র ছিল অঙ্কের, তার একের দাগের একের অঙ্কটা আজকে দেখে নেব। রাশিবিজ্ঞান থেকে প্রথম অঙ্কটা রয়েছে। তা তথ্যগুলো রয়েছে 2 3 4 4 3 2 3 2 4 7 8 8 9 9 7 9 8 7। এই যে তথ্য রয়েছে, এই তথ্যের সংখ্যাগুরু মান কত। তা প্রথমে দেখে নেব যে কোনটা বেশিবার আছে। তার জন্য দেখে নিচ্ছি 2 কতবার রয়েছে। 2 দেখো একবার, দুবার, তিনবার, তিনবার রয়েছে। 3 রয়েছে কতবার, একবার, দুইবার, তিনবার। 4 রয়েছে কবার, দেখো 1 2 3, এটাও তিনবার। 5 রয়েছে কতবার, 5 তো নেই, তার মানে আসবে 7, এটা 5 হবে না, 7। 7 কতবার রয়েছে বেটা, 1 2 3, তিনবার রয়েছে। 8 রয়েছে কতবার দেখে নাও, 1 2 3, এটাও তিনবার। আর 9 রয়েছে বেটা কতবার, একটা, দুটো, তিনটে, তিনবার। তাহলে দেখো মজার বিষয়, এখানে যতগুলি তথ্য রয়েছে মানে ডিফারেন্ট তথ্য, প্রত্যেকটা দেখো সেম সংখ্যক রয়েছে, তিনবার করে। এইরকম যদি ঘটে তাহলে সেই তথ্যের কোনো সংখ্যাগুরু মান থাকবে না। তার মানে দেখো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশান ডি, যে এর কোনো সংখ্যাগুরু মান নেই। এবার আমরা 2 দাগের অঙ্কে যাব। 2 অঙ্কে কি বলেছে, 1 দাগে 2 অঙ্কে বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, তাহলে উচ্চতা অনুপাত কত। দেখো ব্যাসার্ধের অনুপাত কত রয়েছে, 4:5। ব্যাসার্ধ রয়েছে, ব্যাসার্ধ 4:5, আয়তনের অনুপাত রয়েছে, দেওয়া আছে বেটা 1:4। এবার আমি ধরে নিচ্ছি তাদের উচ্চতাগুলি, প্রথমটা ধরছি h1 আর দ্বিতীয়টির h2। তাহলে উচ্চতা যদি h1:h2 হয়, তাহলে বেটা আয়তনের সূত্র কি না, 1/3 পাই r²h। সেক্ষেত্রে দেখো পেয়ে যাচ্ছি 1/3 পাই। প্রথমটার জন্য দেখো ব্যাসার্ধ, এটাকে আমি 4x ধরতে পারি, 4:5 আছে তো, বা এটাকে ধরছি 4r আর এটাকে 5r। তাহলে প্রথমটা আসবে 4r² ইন্টু উচ্চতা h1, ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ধরছি কত, দেখো 1/3 পাই 5r² ইন্টু h2, সেটা সমান কত রয়েছে বেটা, 1:4, তাই তো। এই যে আয়তনের অনুপাতটা দেওয়া আছে 1:4, কি ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো, 1/3 পাই 1/3 পাই, এখানে একটা r², এখানে একটা r² ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি, দেখো 4² বলতে 16h1 বাই, এখানে 5² বলতে 25h2, আর এদিকে পড়ে থাকছে 1/4। তাহলে এখান থেকে h1/h2 কত পাবো বেটা, 1/4। 16/25 এপারে গেলে উল্টে যাবে, 25/16 সমান 25/64। তাহলে উত্তরটা কত চলে আসছে, যে h1:h2 সমান 25:64। তাহলে এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা রয়েছে বেটা অপশান ডিতে। তাহলে এরও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। এবার 3 অঙ্কে যাব। 3 অঙ্কটা একেবারেই কমন অঙ্ক, তা দেখলেই বলতে পারবে যে উত্তরটা কত হবে। রয়েছে tan α + cot α = 2, রয়েছে tan α + cot α = 2। জানতে চেয়েছে tan টু দ্য পাওয়ার 13 α + cot টু দ্য পাওয়ার 13 α। তা যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি একটু খাটছি, তোমাদের সমাধানটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তা এটা কী হবে দেখো, tan α, cotকে লিখতে পারি 1/tan সমান 2, লসাগু চলে আসছে tan α, আর tan ইন্টু tan গুণ করলে tan² α + 1 সমান 2। তাহলে পেয়ে যাচ্ছি tan² α + 1 সমান, এটা গুণ করলে 2 tan α, বা
এবার একই দিকে রাখবো, একটু গুছিয়ে লিখবো। ট্যান স্কোয়ার আলফাকে লিখতে পারি ট্যান আলফার হোল স্কোয়ার, এটা এপারে এলে হবে -2 ট্যান আলফা, তা সেটাকে এইভাবে লিখছি -2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1, আর এক যেটা ছিল বাম দিকে তাকে 1 স্কোয়ার লিখতে পারি, তার মানে চলে আসছে কি ট্যান আলফা -1 হোল স্কোয়ার, আর ডান দিকে থাকছে 0। এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এইরকম ফরম্যাটে পড়ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো যে ট্যান আলফা -1 = 0 বা ট্যান আলফা সমান 1। বা ট্যান আলফা মান যেহেতু আমরা 1 পেয়ে গেছি, কট আলফা কত পাবো বেটা? কট আলফা হচ্ছে 1/10, তাহলে 1/1 সমান 1। এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে tan টু দ্য পাওয়ার 13 আলফা প্লাস কট টু দ্য পাওয়ার 13 আলফা। এর মানটা কত বেটা? tan আলফার মান 1, তাহলে 1কে 13 বার গুণ করো। কট আলফার মানও 1, তাহলে এটাকেও 1-এর ক্ষেত্রে এখানে 13 বার গুণ করবো। তা 1-এর পাওয়ার যাই হোক একই তো হয়, 1কে তুমি যতবার খুশি গুণ করো, তার মানে এখান থেকে 1 আর এখান থেকে 1, 1 + 1 = 2 পেয়ে যাচ্ছি। সঠিক উত্তর হচ্ছে দেখো এটা অপশান সি। অপশান সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এবার আমরা 1-এর দাগে 4 অঙ্কটা দেখে নেবো, জ্যামিতি থেকে রয়েছে এবং ছবি তোমাদের আঁকতে হবে অবশ্যই, নাহলে অঙ্ক করা ইম্পসিবল। বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, সেটা এ বি সি বিন্দুগামী, আর রয়েছে এ বিও কোণ 35 ডিগ্রি আর এসিও কোণ 45 ডিগ্রি। আমি কোণগুলো আগে ছবিটা এঁকে নিই। একটা বৃত্ত রয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার বলছে যে এ বি সি 3টি বিন্দুগামী, তা 3টে বিন্দু এইভাবে নিচ্ছি, এখানে বি এখানে সি আর উপরে নিচ্ছি এ। এবার কি কি কোণ দেওয়া আছে? এ বি ও এসিও। তার আগে আমরা কি করি না এ বিটাকে যোগ করি, এসিকেও যোগ করি আর বিসিকে যোগ করলাম, ঠিক আছে। এ বি ও অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা বলা আছে কত বেটা? 35 ডিগ্রি। আর এসিও বলা আছে, এসিও বলতে এই কোণটা দেওয়া আছে কত? এই কোণটা রয়েছে 45 ডিগ্রি। তবে এটা জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে কোণ বিসিও, সরি বিওসি, কোণ বিওসি এর ভ্যালুটা কত। তাই এক্ষেত্রে একটা ড্র করব, সেটা হচ্ছে আমি ওটাকে একটু মুছছি, যে এই যে কেন্দ্রটা রয়েছে ও, সেই ও আর এ যুক্ত করছি, ঠিক আছে, প্রমাণের জন্য। তা এবার দেখো ও থেকে বি যা হবে ও থেকে এ তা হবে। কি বললাম? ও থেকে বি যা হবে ও থেকে এ তা হবে। কেন? এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই দুটো বাহু যদি সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি কি বেটা? কোণ বি এ ও, এটা হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। একই রকম দেখো ও সি সমান ও এ লিখতে পারি, এগুলো কি একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই দুটো বাহু সমান বলতে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল ও এ সি, সেটা হচ্ছে 45 ডিগ্রি। একটু লিখে দেখি, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা 35 ডিগ্রি। তাহলে এটা দেখো এই যে এ কোণটা অর্থাৎ বিএসি, এটা তো বৃত্তস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল বিএসি সেটা কত পেয়ে যাচ্ছি? এপারে হচ্ছে 35 আর ওপারে হচ্ছে 45, যোগ করলে কত আসছে বেটা? 80 ডিগ্রি। এবার বলো যেটা চেয়েছে বিওসি, সেটা অবশ্যই বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর যেখানে বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিওসি কি পেয়ে যাব? আমরা জানি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কেন্দ্রস্থ কোণ বিওসি সেটা হয়ে যাচ্ছে 2 ইন্টু কোণ বিএসি, আর তার মানটা পেয়েছি 2 ইন্টু 80 ডিগ্রি সমান কত বেটা? 160 ডিগ্রি। তাই এখানে কত নম্বর অপশান মিলে যাচ্ছে? দেখো অপশান এ মিলে যাচ্ছে। এবার 5-এর অঙ্ক দেখে নেব। 5-এর অঙ্কে রয়েছে a প্লাস বি সমান √5 আর a মাইনাস বি সমান রয়েছে √3। চেয়েছে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা দেখো 2 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এই a প্লাস বি, a মাইনাস বি এই দুটো বেটাকে লাগে, সেই কারণে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগ করতে পারি, একই বেটা। তাহলে এবার কি থাকছে? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি জানি? a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর নিচে একটা 2 থাকছে। এবার দেখো a প্লাস বি বলতে √5 রয়েছে, তাহলে চলে আসছে √5 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, কেননা a মাইনাস বি রয়েছে √3। তাহলে √5 স্কোয়ার বলতে 5 আর √3 স্কোয়ার 3,
বাই 2, 5 3 8 বাই 2 সমান 4। তাহলে কত নম্বর অপশান চলে আসছে? এক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আমরা এবার 6 অঙ্কে যাব। 6 অঙ্কে কি বলেছে? 6 অঙ্কে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হারটা কত? 10 বছরে দ্বিগুণ বলতে সুদে আসলে দ্বিগুণ। তাই এই কনসেপ্টটা আমি আগেও বলেছিলাম, যখন সুদে আসলে দ্বিগুণ বলবে তখন বুঝে নেবে সুদ আর আসল একই। কেন তুমি 100 টাকা দিচ্ছ, 200 টাকা পাচ্ছ, তার মানে সুদ কত? 200 মাইনাস 100 সমান 100 টাকা। তাহলে দ্বিগুণ বলা মানে আসল আর সুদ এই দুটো সমান হয়ে যাবে। আসল আর সুদ, সুদ আর আসল দুটো সমান। এবার আমরা সুদের সূত্রটা কি জানি? আই সমান পি, টি বলতে 10 রয়েছে, আর বাই 100, আর এদিকে রয়েছে পি। পি পি ক্যান্সেল হবে, একটা জিরো ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকছে আর ইকুয়াল টু 10। তাহলে কত নম্বর অপশান মিলে যাচ্ছে? এক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 2-এর দাগের শূন্যস্থান পূরণের অঙ্কগুলো দেখে নেব। প্রথম যে 2-এর দাগে 1-এর অঙ্কটা রয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ। কী হবে? সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য একই হয় বা সমান হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমান। এবার 2-এর প্রশ্নের উত্তর দেখে নেব। কী রয়েছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাই একটা চোঙ এঁকে ফেলি। সাপোজ মনে করে এইরকম একটা চোঙ আছে, তার ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে এটা 3 সেমি, আর কি রয়েছে? উচ্চতা রয়েছে 4 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে দেখো উচ্চতা রয়েছে 4, সর্বাপেক্ষা লম্বা দণ্ড কীভাবে রাখবো? কোনাকুনি রাখতে হবে, অর্থাৎ কর্ণ বরাবর। তাহলে এইভাবে থাকবে। তার মানে এই ত্রিভুজটা কী হয়ে গেল? এটা তো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হয়ে যাচ্ছে দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে দণ্ডের দৈর্ঘ্য কী হবে? √ভাগ পিথাগোরাস উপপাদ্য কাজে লাগাবো। √ভাগ লম্ব স্কয়ার বলে 4 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলে 3 স্কয়ার সমান দেখো √16 প্লাস 9 সমান √25, অর্থাৎ 5 সেন্টিমিটার যে সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখা যাবে। এবার আমরা 2-এর দাগে 3-এর অঙ্কটা দেখে নেব। কী রয়েছে? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2। জানতে চেয়েছে কস থিটা কত। তাহলে আমরা কি করব? এই যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্ক থেকে প্রথমে আমরা থিটার মানটা নির্ণয় করব। কি হবে দেখো, রয়েছে কি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এই যে হাফ রয়েছে এটাকে আমরা সাইনে রিপ্লেস করব। সাইন কত মান হাফ? তোমরা সবাই জানো সাইন 30 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি সাইন 30 ডিগ্রি। দুদিক থেকে সাইন সাইন উঠে গেলে আমরা পেয়ে যাচ্ছি থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান বেটা কত? 30 ডিগ্রি, মাইনাসটা উপরে গেলে প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ঠিক আছে। এবার জানতে চাইছে কস থিটা। কস থিটা বলতে কত? কস 60। তা কস 60 মান কত হয়? কস 60 মান আর সাইন 30 এর মান একই হয়, অর্থাৎ 1/2। ঠিক আছে। এরপরে 4-এর যে প্রশ্নটা রয়েছে বলেছে, এটাও কমন এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, সেটা কি হবে? আয়তকার চিত্র। আয়তকার চিত্র, তাই তো? বৃত্তস্থ সামান্তরিক মানে সেটা আয়তক্ষেত্র। এবার আসছি 5-এর প্রশ্নে রয়েছে 2a সমান 3b সমান 4c। জানতে চেয়েছে a/b/c সমান কত। প্রথমে এক কাজ করবো, এই এর নিচে, বির নিচে, সির নিচে এগুলোকে সব নামাবো এবং একটা কাজ করো, 2 3 4 এদের লসাগু দিয়ে ভাগ করো, তাহলে কাজ মিটে যাবে। 2 3 4 এর লসাগু কত হবে বেটা? দেখো 2 3 4 এর 2 1 এ 3, 2 2 এ 4, তাহলে 2 3 এ 6 দিয়ে 12। প্রতিটা টার্মকে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে কি পেয়ে যাচ্ছি? 2a/12, 3b/12 আর 4c/12। দেখো পেয়ে যাচ্ছি a/6, b/4, c/3। অতএব a/b/c সমান কত? 6:4:3। এটাই অ্যান্সার বেটা। এবার 6-এর যে প্রশ্ন রয়েছে, 6-এর প্রশ্নটা বলেছে, ভালো করে মন দিয়ে শোনো, অন্য কোনো শর্ত ছাড়াই অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তাকে কি বলা হয়? সরল অংশীদারি কারবার। ঠিক আছে, সরল অংশীদারি কারবার। আর অংশীদারি কারবার তোমরা জানো 2 প্রকার হয়, একটা সরল একটা মিশ্র। যদি কোনো রকম কন্ডিশন ছাড়া যতজন শেয়ার পার্টনার থাকবে তারা যদি সমান সময়ের জন্য মূলধন বিনিয়োগ করে তখন সেটা হয়ে যাবে সরল অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবার বলতে না, বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন লোক মূলধনটা বিনিয়োগ করেছে, তখন আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। তারপরে
তিনের দাগের সত্য মিথ্যায় যাব। তিনের দাগের একের অঙ্কে কি রয়েছে? তিনের দাগের একের অঙ্কে বলেছে যে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে উজাইব বলে। তাই ঠিক তো রয়েছে না বেটা, যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে আমরা লেখচিত্র অঙ্কন করি, সে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা হোক বা বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা সূচক হোক, সেক্ষেত্রে আমরা যে লেখচিত্রটা পাই তাকে আমরা কি বলি? উজাইব। তার মানে তিনের একের স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। দুইয়ের দাগে কি রয়েছে? বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন মিটার। দেখো ক্ষেত্রফলটা কত রয়েছে? 2 হেক্টর জমি। তাহলে আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তা ক্ষেত্রফলটা কত রয়েছে? 2 হচ্ছে হেক্টর। হেক্টর থেকে আমরা যদি মিটারে যাই, আমরা হেক্টোমিটার বলতে কি জানি? হেক্টোমিটার বা ডেকামিটার মিটার, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হয়। আর 2 হেক্টোমিটার জমিতে বলতে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল আসে, তার মানে 100কে আমরা 2 বার গুণ করব, অর্থাৎ কি আসে? 1 হেক্টোমিটার সমান, 1 হেক্টোমিটার সমান আমরা পেয়ে যাব 10,000 বর্গমিটার। আর এক্ষেত্রে রয়েছে কি যে 2 হেক্টোমিটার সমান কি পেয়ে যাচ্ছি? 2 ইন্টু 10,000। ব্যাপারটা বোঝা গেল? কি বললাম? যে 1 হেক্টোমিটার সমান 1 হচ্ছে 1000 নয় 10,000, ঠিক আছে? যে 1 হেক্টোমিটার সমান 10,000 বর্গমিটার। আর 2 যেহেতু হেক্টোমিটার রয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করবো। আর উচ্চতা রয়েছে দেখো বেটা 5 সেন্টিমিটার। তা এটা যেহেতু মিটারে রয়েছে, ওই 5 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, অর্থাৎ কি আসবে? 5/100 চলে আসছে ঘনমিটার। দুটো জিরো ক্যান্সেল হলো, 2 5 10, আর কটা শূন্য? দুটো শূন্য, এত ঘনমিটার। কত আসছে? 1000 ঘনমিটার। তা এখানে বলেছে 1000 ঘনমিটার, তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এবার আসি তিনের প্রশ্নে। তিনের প্রশ্নে রয়েছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাই এই বিবৃতিতে সত্য যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা হবে কার সঙ্গে সমান? ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। সুতরাং পেয়ে যাচ্ছি তিনের স্টেটমেন্ট হচ্ছে সত্য। চারের স্টেটমেন্ট দেখে নেবো এবার। চারের স্টেটমেন্টে রয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা এর অনন্যক কোসেক থিটা মাইনাস কট থিটা। তা দেখে নেওয়া যাক যে কোসেক থিটা প্লাস কট থিটা এর অনন্যক কত হবে বেটা? এর অনন্যক হচ্ছে 1/কোসেক থিটা প্লাস কট থিটা। এবার তোমরা করণী নিরসনের মতো করতে পারো, যেহেতু নিচে প্লাস রয়েছে তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, ওপরে একটা মাইনাস আসবে। তার মানে কিভাবে আসবে? নিচে আছে কোসেক থিটা প্লাস কট থিটা, তাকে গুণ করব কোসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে। যেহেতু নিচে গুণ করেছি, ওপরেও চলে আসবে কোসেক থিটা মাইনাস কট থিটা। দেখো উপরে থাকছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আর নিচে দেখো a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং পেয়ে যাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার দেখো এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা তো সূত্রে পড়ছে, এর মানটা আমরা জানি 1। সুতরাং নিচে আর কিছু থাকছে না, উপরে থাকছে শুধু কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে পেয়ে যাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা অনন্যক হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এটাই তো দেওয়া আছে। সুতরাং এই বিবৃতিও হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা তিনের দাগে 5 অঙ্কটা দেখে নেবো। ভেদ থেকে রয়েছে কি রয়েছে? x প্রপোর্শনাল z, y প্রপোর্শনাল z। তাহলে প্রমাণ করতে হবে যে xy প্রপোর্শনাল z স্কয়ার সত্য না মিথ্যা। তা দেখো প্রথমে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পেয়ে যাচ্ছি x প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আর একটা ভেদ ধ্রুবক, সেটা ধরে নিচ্ছি k1z। একই রকম এখান থেকে পাবো y প্রপোর্শনালের পরিবর্তে সমান চিহ্ন আর একটা ধ্রুবক ধরছি k2z। কি জানতে চেয়েছে? এক্স ওয়াই প্রপোর্শনাল জেড স্কয়ার হয় কিনা। তাহলে এক্স ওয়াই বার করে দেখি। এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে k1z, ওয়াই এর মান হচ্ছে k2z। গুণ করলে কি হবে? k1 k2 ইন্টু জেড স্কয়ার, কি এক্স ওয়াই সমান। তাহলে দেখো এক্স ওয়াই সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই, চলে আসবে প্রপোর্শনাল জেড স্কয়ার। এটাই তো আসছে বেটা, আর তাই দেওয়া আছে। সুতরাং এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য।
ছয়ের প্রশ্নে যাব এবার, 3-এর দাগের বলেছে কি 2x² মাইনাস 7x 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান, সেটা সত্য না মিথ্যা দেখতে হবে। তা বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে সেই দ্বিঘাত সমীকরণের নিরূপকের উপর। তাহলে প্রথমে আমরা নিরূপকটা মান বার করে নেব। তার আগে এটাকে আমরা কম্পেয়ার করব ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো a পেয়ে যাচ্ছি 2, b পেয়ে যাচ্ছি 7 আর c সমান 9। এবার নিরূপক কি হয়, b² মাইনাস 4ac এর ভ্যালুটা কত আসছে দেখো, b² বলতে 7² মাইনাস 4 ইন্টু a বলতে 2 আর c বলতে 9। তাহলে 7² বলতে 49 মাইনাস 4 2 8 9 72 কত আসছে দেখো 49 মাইনাস 72। তাহলে পেয়ে যাচ্ছি 2 থেকে 9 বলতে 11 12 থেকে 9 গেলে 3 আর 6 থেকে 4 গেলে 2 অর্থাৎ মাইনাস 23। মাইনাস 23 এটা কি 0 থেকে ছোট, আমরা লিখতে পারি লেস দ্যান 0। তাহলে যেহেতু এই বীজ মানে দ্বিঘাত সমীকরণের নিরূপকটা মান 0 থেকে ছোট, সুতরাং এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে তার বীজগুলি কি হবে, অবাস্তব বলতে কাল্পনিক। আর এখানে কি বলা আছে যে বাস্তব, তাহলে এই বিবৃতি হয়ে যাচ্ছে কি মিথ্যে, এই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যে। ঠিক আছে, এরপর আমরা 4-এর দাগের অঙ্কে যাব। 4-এর দাগে 1-এর অঙ্কে কি রয়েছে দেখো, এখানে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলোর সমাধান পাবে। কি বলেছে যে আমার বন্ধু নভেম্বর মাসে 20 দিন বন্ধুরা গেছে, 25 দিন 10 দিন 18 দিন 21 দিন 18 দিন 16 দিন ও 22 দিন উপস্থিত থাকলো। তাহলে বন্ধুদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা নির্ণয় করো। তা কত কত দিন রয়েছে দেখো, প্রথমে রয়েছে 20 25 10 20 25 10 আর কি আছে, আর আছে 18 21 18 18 21 18 আর 16 22 16 22। এই যে তথ্যগুলো দেওয়া আছে তাদের মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে আগে কি করবো, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজালে কি আসবে, প্রথমে আসছে 10, তারপর চলে আসছে 16, তারপর কত আসছে 18 2 বার আছে। আচ্ছা, তারপরে কত রয়েছে দেখো, 18 পরে হচ্ছে 20, তারপর 21 22 আর 25। কয়টা রয়েছে 1 2 3 4 5 6 7 8। 8টা সংখ্যা যদি থাকে মানে যুগ্ম সংখ্যা জোড় সংখ্যক, তাহলে তার মধ্যমা কি পাবো, মধ্যমা হচ্ছে 8/2 তম পদ যুক্ত 8/2 প্লাস 1 তম পদ এদের গড় অর্থাৎ বাই 2। এই টাইপের অঙ্ক তোমাদের অনেকবারই করানো হয়েছে। 8/2 বলতে 4 নম্বর পদ, আর তার ঠিক পরের পদ হচ্ছে 5 নম্বর পদ। তাহলে 4 ও 5 নম্বর পদের গড়, তাহলে 4 নম্বর পদ কত আসছে দেখো 18 আর 5 নম্বর পদ 20। তাহলে 18 প্লাস 20/2 সমান কত আসছে 38/2 সমান 19। ঠিক আছে, এবার আমরা 4 দাগে 2 অঙ্ক দেখে নেবো। কি রয়েছে, 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক, তাকে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধে একটি বৃত্তাকার রৌপ্যপাত তৈরি করা হলো। বৃত্তাকার রৌপ্যপাত, সেটাকে ইমাজিন করো। অ্যাকচুয়ালি বৃত্তাকার রৌপ্যপাতটা দেখতে কেমন লাগবে, লম্ব বৃত্তাকার চোঙের মতো। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের বোঝার আছে যে বৃত্তাকার রৌপ্যপাত বলতে লম্ব বৃত্তাকার চোঙের মতো। তার ব্যাসার্ধ বলেছে কত 6 সেন্টিমিটার, কতটা পুরু হবে অর্থাৎ উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। তা ধরে নিচ্ছি যে বৃত্তাকার রৌপ্যপাতের পুরু হচ্ছে, ব্র্যাকেটে উচ্চতা লিখছে, হ্যাঁ উচ্চতা 8 সেমি। তাহলে বলো যে এই যে বৃত্তাকার রৌপ্যপাত তার আয়তনের সূত্র কি, যেহেতু চোঙের মতো চলে আসছে পাই, ব্যাসার্ধ রয়েছে 6 ইন্টু উচ্চতা, সেটা কার সঙ্গে সমান হবে না যে গোলকটাকে আমরা গলিয়েছি। কেন গোলকটাকে গলিয়ে তো চোঙ তৈরি করছি, তাহলে চোঙের আয়তন যা হবে আর গোলকের আয়তন তাই হবে। গোলকের ব্যাসার্ধ ব্যাস রয়েছে 6, তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 সমান 3। তাহলে আয়তন চলে আসছে 3.5 পাই 6/2 এর হোল কিউব সমান কত আসছে দেখো, পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 6² h সমান 4/3, 6/2 বলতে কি 3, তাহলে চলে আসছে 3 এর কিউব। তাহলে h সমান কত
4/3, 3 কিউব বাই 6 স্কোয়ার সমান কি পেয়ে যাব? একটা 3 তো ক্যান্সেল হবে, পড়ে থাকবে 3 স্কোয়ার। 3 স্কোয়ার বলতে 9 4 36, আর নিচে 6 স্কোয়ার বলতে 36 সমান আমরা পেয়ে যাচ্ছি 1 সেন্টিমিটার। তাহলে এই যে বৃত্তাকার বহুপদ ছিল তার পুরু বা উচ্চতা কত হচ্ছে? 1 সেন্টিমিটার। 4 দাগে 3 অঙ্কটা দেখে নেব, জ্যামিতি থেকে রয়েছে। 25 সেমি ও 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? কি বলেছে? 25 সেমি ও 9 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত। তাহলে আগে বৃত্ত দুটি এঁকে ফেলি। একটা হচ্ছে 25 সেমি আর একটা হচ্ছে 9 সেন্টিমিটার, এইরকম ভাবে রয়েছে, বহিঃস্পর্শ করেছে। এটা হচ্ছে ও আর এটা ও ড্যাশ, ঠিক আছে। এবার তাহলে বলতো বৃত্তের কেন্দ্রদ্বয় দূরত্ব কত পাবো? এটা হচ্ছে 25 আর এটা 9, যোগ করলে কত পেয়ে যাব? 34। বোঝা গেল ও ড্যাশ। তাহলে ধরে নিচ্ছি বড় বৃত্তের কেন্দ্র ও ছোট বৃত্তের কেন্দ্র ও ড্যাশ, তার মানে পেয়ে যাচ্ছি ও ড্যাশ সমান 25 প্লাস 9 সমান হচ্ছে 34 সেন্টিমিটার। এর একটা সরল সাধারণ স্পর্শক সেটাও ধরে নিচ্ছি, সাপোজ এ বি ধরি। এ বি হলো বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক। তাহলে এই যে ও এ এবং ও বি এগুলো কার উপর লম্ব হবে? ও ড্যাশ বি কার উপর লম্ব হবে? এ বির উপর। কেন? দেখো ও থেকে একটা রেখা যাচ্ছে, সেটা কাকে স্পর্শ করছে? স্পর্শ বিন্দুকে। তাহলে এটা কি বলতে হয়? যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এ বি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ এ ও পরস্পর লম্ব হয়, আমরা তো এই উপপাদ্য জানি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি, যে ও এ লম্ব এ বি এবং একই রকম ও ড্যাশ বি লম্ব এ বি, তাই তো। এবার কি করব? দেখো ও বি নয়, ও ড্যাশ বির সমান করে, ও ড্যাশ বি এর সমান করে আমরা কেটে নিচ্ছি। ও ড্যাশ বির সমান করে কেটে নিচ্ছি। এখানে একটা পয়েন্ট হচ্ছে ডি। ধরি ও এর ওপর ডি একটি বিন্দু, যাতে করে কি হবে? ও ডি সমান ও ড্যাশ বি, সেটা কত পেয়ে যাচ্ছি? 9 সেন্টিমিটার। কেন? এটা রয়েছে 9 আর এটা টোটালটা রয়েছে 25, তাহলে এটাও 9 হবে। তাহলে এডি কত হবে? ও থেকে এ হচ্ছে 25 আর ও থেকে ডি পেয়ে যাচ্ছি 9, তাহলে বাদ বাকিটা হবে ডি এ বা এডি। অতএব এডি সমান কত পেয়ে যাব? পেয়ে যাচ্ছি 25 মাইনাস 9 সমান 16 সেন্টিমিটার। তো আমাদের জানতে চেয়েছে, আচ্ছা এটা 34 বলতে বিডিও হয়ে যাচ্ছে 34। এবার ত্রিভুজ এডিবি একটি সমকোণী ত্রিভুজ। কেন? এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু কোণ ডিএবি 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজকে ত্রিভুজ এডিবি থেকে পাই পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগাবো, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ কোণটা যেহেতু 90 ডিগ্রি তার বিপরীত বাহু অর্থাৎ বিডি, আর এডি কত রয়েছে? এডি রয়েছে 16। এবি স্কয়ার অর্থাৎ এটা যদি আমরা লম্ব ধরি আর ভূমি যদি ধরে নিই এডি, তাহলে এডি স্কয়ার সমান অতিভুজ বলতে বিডি স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দাও। এবি স্কয়ার প্লাস এডি বলতে রয়েছে 16 স্কয়ার, বিডি রয়েছে 34 তার হোল স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান কত? 34 এ স্কয়ার মাইনাস 16 এ স্কয়ার। এটা আমরা এইভাবে করতে পারি যে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, অর্থাৎ 34 প্লাস 16 আর 34 মাইনাস 16। তাহলে কত পেয়ে যাবো? এটা পেয়ে যাচ্ছি এ বি স্কয়ার সমান 34 আর 16 যোগ করলে 50, আর 34 থেকে 16 গেলে 14 থেকে 6 গেলে 8, আর এদিকে থাকছে কত? যে 2 থেকে 1 গেলে 1, তাহলে 18 মাসে 900 বা এ বি সমান রুট 900। তারপরে যেমন 9 এর বর্গমূল 3, দুটো জিরো থেকে একটা জিরো। অতএব যেটা জানতে চেয়েছে যে তাদের একটি সরল সাধারণ স্পর্শক, আমরা কোনটা নিয়েছি? এবি, তার দৈর্ঘ্য কত পেলাম? 30 সেন্টিমিটার। এইভাবে কিন্তু গুছিয়ে পাটে পাটে লিখতে হবে।
এরপরে চলে আসবো 3-এর দাগের 4-এর অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সরি 4-এর দাগের 4-এর অঙ্ক। কি রয়েছে দেখো, আর cos θ সমান 2√3। এটা কিন্তু অনেকবার বেটা করানো হয়েছে। আর আর sin θ সমান রয়েছে 2। তাহলে থিটা এবং আর এর মান কি করব, এটা তো অনেকবার করানো হয়েছে তোমাদের, কমন অঙ্ক, যে এই দুটোকে ভাগ করব। তা ভাগ করছি দেখো কিভাবে, আর sin θ = 2 ছিল, এটা দিয়ে ভাগ করছি, তাহলে থাকবে আর cos θ, আর এখানে চলে আসবে 2√3। দেখো আর আর ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হলো, পড়ে থাকছে দেখো sin বাই cos বলতে tan θ, আর 1/√3 সেটা আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি θ সমান 30 ডিগ্রি। এবার এই থিটার মান এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসালে আমরা আর এর মান পেয়ে যাব। তা আমরা 2 নম্বর সমীকরণ এখানে বসাচ্ছি, যে আর ইন্টু সাইন থিটা বলতে কত, 30 ডিগ্রি। যেহেতু আর সাইন থিটা, থিটা মান 30 ডিগ্রি সমান 2, তাহলে আর ইন্টু সাইন 30 এর মান 1/2 সমান 2। সাইন সমান হচ্ছে আর ইকুয়াল টু, দুইটা উপায় গেলে গুণ হবে, 2 ইন্টু 2 সমান 4। তাহলে কি পেলাম বেটা, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর আর ইকুয়াল টু হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 5-এর অঙ্কটা দেখে নেবো। 4-এর দাগের 5-এর অঙ্ক কি রয়েছে দেখো, a/b সমান 3:2 আর b/c সমান 3:2। তাহলে a-b/b-c কত হবে? আমরা আগে a b c ইন্ডিভিজুয়ালি বার করে নেব। কিভাবে দেখো, a/b বলতে আমরা কি জানি, a/b সমান 3/2। এখানে পেয়ে যাব b/c সমান 3/2। এবার দেখার বিষয় হচ্ছে দেখো, বি যদি আমরা সাপোজ এখানে 2 ধরি, এখানে দেখো 3 রয়েছে, দুই জায়গায় বি তো আর আলাদা হতে পারে না, তাকে আমরা সমান করবো প্রথমে। কি করে না, 2 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 6 পাবো, আর এখানে 3 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কিন্তু বিটা 6 মিলে যাচ্ছে। এবার কি, এখানে যেহেতু 3 গুণ করেছি উপরেও 3 গুণ করবো, এখানে 2 গুণ মানে নিচেও 2 গুণ করবো। তার মানে পেয়ে যাচ্ছি দেখো a/b সমান 3 × 9 বাই 2 × 6, আর b/c সমান পেয়ে যাচ্ছি কত, 6/4। তাহলে কিভাবে লিখতে পারি, আমরা ধরে নিচ্ছি a সমান 9k, b সমান 6k, আর c সমান 4k। লিখতে পারি তো? তা এবার ওইখানে মানটা বসিয়ে দেবো, a মাইনাস b, a বলতে রয়েছে 9k মাইনাস b বলতে 6k ইস টু b বলতে রয়েছে 6k মাইনাস c বলতে 4k। 9 থেকে 6 গেলে 3k, 6 থেকে 4 গেলে 2k, চলে আসছে দেখো 3:2। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 6-এর অঙ্কটা দেখে নেব। 6-এর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে দেখো, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। কি বলেছে, 3 মাস অন্তর দেয়, তাহলে সুদের পর্ব এখানে আমি কি পেয়ে যাচ্ছি, সুদের পর্ব। দেখো 3 মাস অন্তর, তাহলে বছরে কতবার পাবে, 4 বার। সুদের পর্ব হচ্ছে 4। আর কি রয়েছে, সুদের হারটা, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সেটা বলা আছে 8%। এটা কার মান, আর এর মান। আর দেওয়া আছে কত টাকা না, 10,000 টাকা। পি রয়েছে আসল, পি সমান 10,000 টাকা। সময় রয়েছে 9 মাস। 9 মাস রাখলে তো হবে নাকি, বছরে নিয়ে যাবো, আপনাকে 12 দিয়ে ভাগ করবো, তাহলে আছে 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 4 বছর। জানতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি, আগে আমরা সমূল চক্রবৃদ্ধিটা নির্ণয় করবো সূত্রের সাহায্যে। কি আসবে, পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব চলে আসবে 4/100 হোল টু দা পাওয়ার আসছে 4n। কেন, পর্ব রয়েছে 4n টাকা। আচ্ছা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার সুদ বার করতে গেলে এখান থেকে আমরা আসলটা বাদ দেবো, অর্থাৎ কি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বা আমরা প্রথমে এই মানটা ক্যালকুলেট করি যে এর মানটা কত আসে, শেষে আমরা কি করবো এখান থেকে, তাহলে এখানে লিখছি সমূল চক্রবৃদ্ধি, সুদ আসলটা বার করে নিচ্ছি, পরে এখান থেকে আসল বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো কি, চক্রবৃদ্ধি সুদ। মানগুলো বসিয়ে দাও, তা মানগুলো বসালে কি হবে, 10,000 ইন্টু 1 প্লাস আর এর মানটা রয়েছে 8/4/100, 4 ইন্টু n বলতে কত রয়েছে, 3/4। তাহলে 4 ক্যান্সেল হবে, 4 × 2 = 8, ঠিক আছে। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো, আমরা পেয়ে যাচ্ছি
যে এইবারে করছি 10,000 ইন্টু থাকছে দেখো 2/100, 1 প্লাস 2/100, 1 প্লাস 2/100 তার হোল কিউব। কি আছে 10,000 ইন্টু এটা লিখতে পারি 102/100 তার হোল কিউব সমান 10,000 ইন্টু 102কে 3 বার গুণ করতে হবে আর চলে আসছে নিচে একের পিঠে 6টা শূন্য। কেন দুটো রয়েছে 3 বার গুণ করা বলতে 6টা, এই 4টে জিরো আমার ক্যান্সেল হয়ে গেল। পরে থাকছে 102কে 3 বার গুণ করতে হবে। তো 102কে আমরা যদি 3 বার গুণ করি কত পাবো এটা, তোমরা গুণ করবে পেয়ে যাবে 1061,208 আর নিচে রয়েছে 100। তো ভাগ করলে কি হবে দুটো আগে পয়েন্ট 10612.08। এটা কি বেরোলো এটা সমূল চক্রবৃদ্ধি। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান কত পাবো, যে এই যে সমূল চক্রবৃদ্ধি পেলাম সেখান থেকে বাদ দেবো কাকে, আসলকে অর্থাৎ 10,000। বাদ দিলে কত আসছে 612.08 টাকা। এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ 612.08 টাকা। এবার আমরা 4 দাগের 7 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে, এ বি সি একক মাত্রা বিশিষ্ট একটি ঘর রয়েছে এবং সম্পর্ক কি রয়েছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে ঘরটির আকৃতি কিরূপ হবে। তা দেখো এটাকে আগে সলভ করবো, এবিসির মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, উভয় দিকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি পেয়ে যাবো 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। কেন 0 এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়। এবার এই যে ফরম্যাটটা রয়েছে একে আমরা একটু সাজিয়ে লিখবো। কিভাবে লিখছি দেখো, প্রথমে a স্কয়ার নিচ্ছি মাইনাস 2ab একটা b স্কয়ার নিচ্ছি, আর একটা b স্কয়ার ছিল তাকে নিয়ে নিলাম মাইনাস 2bc আর একটা c স্কয়ার। তাহলে অলরেডি এটা c স্কয়ার পড়ে আছে আর প্রথমে দেখা একটা স্কয়ার পড়ে আছে, তার মানে এটা লিখতে পারি c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার। সবগুলো দেখো কমপ্লিট হয়ে গেল। এই যে a স্কয়ার এখানে একটা দুটো, b স্কয়ার পরপর দুটো রয়েছে, c স্কয়ার পরপর দুটো রয়েছে, আর 2ab 2bc 2ca রয়েছে। এখান থেকে এটা আমরা কি পাবো, a মাইনাস b এর হোল স্কয়ার, এটা পাবো b মাইনাস c এর হোল স্কয়ার, আর স্যার এটা থেকে কি পাবো c মাইনাস a এর হোল স্কয়ার। যেহেতু তিনটি রাশির বর্গের সমষ্টি 0, সুতরাং তারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। তার মানে কি পাবো, আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস b ইকুয়াল টু 0 আর b মাইনাস c ইকুয়াল টু 0 আর c মাইনাস a ইকুয়াল টু 0, যেহেতু এদের বর্গের সমষ্টিটা 0। তার মানে পেয়ে যাচ্ছি এখান থেকে a সমান b, এখানে হচ্ছে b সমান c, এখানে পাবো c সমান a। তাহলে এই তিনটেকে একসঙ্গে লিখতে গেলে আমরা কি পাবো, a b এর সঙ্গে সমান, b আবার c এর সঙ্গে সমান, তাহলে a b c তিনটে সমান। তাহলে ঘর বলতে তার তিনটে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে সেই তিনটে যদি সমান হয়ে যায় ঘরটা কেমন হবে, ঘরটা হবে ঘনকের ন্যায়। তাহলে ঘরের আকৃতি কি, ঘরের আকৃতি হচ্ছে ঘনাকাকার, মানে ঘনকের মতো দেখতে। ঠিক আছে, এবার আমরা 4 দাগে 8 অঙ্কটা দেখে নেব। কি বলেছে, একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে। এটা সম্পূর্ণ একটু নতুন রকমের অঙ্ক, নতুন টাইপ সম্পূর্ণ। তা অঙ্কটা আমি ডিটেলস তোমাদের করে দেখাবো। তা এই অঙ্কটির জন্য অবশ্যই কেমন লাগে তা কমেন্ট বক্সে তোমরা জানিও। দেখো অঙ্কটা কি বলেছে, একটা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। তাহলে ছবিটা আগে আঁকি, ছবিটা বোঝা আছে। একটা বৃত্ত আমি ধরে নিচ্ছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার একটা জ্যা বলেছে এবি, সেটা কত 42 সেন্টিমিটার, এবি সমান 42। আর কি বলেছে, এটা বৃত্তাংশস্থ কোণ তৈরি করে 30 ডিগ্রি। মানে বৃত্তের উপরে কোনো একটা বিন্দু যদি নিই আমি, ধরো সাপোজ পি বিন্দু, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। কি জানতে চেয়েছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো প্রথমে আমরা কি করব, কিছু অঙ্কন করতে হবে। অঙ্কন কি, প্রথমে আমরা ও থেকে এ এবং ও থেকে বি যুক্ত করলাম। ঠিক আছে, ও থেকে এ এবং ও থেকে বি। তা কি লিখবো,
লিখব যে বৃত্তটির বৃত্তচাপ এবি বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা পাচ্ছি বলতো অ্যাঙ্গেল এ ও বি, সেটা কি হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোনটা এপিবি, অ্যাঙ্গেল এপিবি সমান পেয়ে যাচ্ছি 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি বেটা 60 ডিগ্রি। কত, এটা একটু বাইরে লিখি 60 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা কাজ করব, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করব। তা সেটা ধরে নিচ্ছি ওডি লম্ব এ বি অঙ্কন করা হলো। তাহলে বেটা কি হবে, এই যে লম্বটা অঙ্কন করলাম বৃত্তের কেন্দ্র থেকে, সেই এ বি জ্যাকে কি করবে সমান দুভাগে ভাগ করবে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি এডি সমান ডিবি সমান 42 ছিল, তার অর্ধেক পেয়ে যাচ্ছি 21 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল এডিবি সেটা অবশ্যই হয়ে যাবে ওডি ক্লিয়ার করে লিখি কোন অ্যাঙ্গেলটা যেটা আমাদের কাজে লাগবে, ODA সমান 90 ডিগ্রি। এই লম্ব যেহেতু এঁকেছি এটা 90 ডিগ্রি। আচ্ছা, এবার ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ ওএ হবে, তো ওএ সমান 8 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজ, আচ্ছা এখানে আরেকটা জিনিস বোঝা আছে, 60 ডিগ্রি ছিল, তো এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। কেন, এডি সমান ডিবি আর ওএ সমান ওবি, আর ওডি হচ্ছে সাধারণ বাহু, তার মানে দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম, এবং এই অ্যাঙ্গেলটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে শুধু এই অ্যাঙ্গেলটা কত চলে আসছে 30 ডিগ্রি, এটা চলে আসছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবং তাহলে আমরা কি পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ কোনটা ও এ ডি এর অ্যাঙ্গেল এ ও ডি সমান 30 ডিগ্রি। এবার এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক একটা অনুপাত ইউজ করব। কি, দেখো থিটা সাপোজ ধরো 30 ডিগ্রি, এটাকে চোখ ভাবলেই অঙ্ক শেষ। এটা চোখ হলে লম্ব কোনটা আছে দেখো এডি, কেন আমরা তাকিয়ে আছি সোজাসুজি পড়ে আছে কোনটা, এটা যদি এখান থেকে তাকাই তাহলে এডি লম্ব, আর ভূমি হচ্ছে ওডি, অতিভুজ হচ্ছে ওএ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। আমরা এক্ষেত্রে কি নিচ্ছি, যেহেতু আমাদের প্রয়োজন ওএ, তাহলে আমরা লিখছি ওএ বাই কার মান আমাদের দেওয়া আছে এডির মান দেওয়া আছে, তাহলে ওএ বাই এডি কি নিলাম বলো তো, অতিভুজ বাই লম্ব বাই অতি হলে সাইন, তাহলে এটা কি হবে উল্টো কোসেক 30 ডিগ্রি, বা ওএ বলতে কত আর ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি ইন্টু এডি। কোসেক 30 সাইন 30 মানে হয় হাফ, কোসেক 30 উল্টো বলতে 2 হবে, আর এডি সমান কত 21 সমান 42 সেন্টিমিটার। তাহলে বৃত্তের আমরা ব্যাসার্ধ কত পেয়ে গেলাম বেটা, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 42 সেন্টিমিটার। অঙ্কটা খুবই লজিক্যাল, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানি। এবার আসছি 9 অঙ্কে। তা 4 দাগে 9 অঙ্কে কি রয়েছে দেখো, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি, এইভাবে গুণ হতে হতে শেষ হয়েছে কোথায়, tan 89। আরেকটা টার্ম লিখে নিই, tan 3 ডিগ্রি চলছে, শেষ হচ্ছে tan 89 ডিগ্রিতে। আচ্ছা কয়টা টার্ম রয়েছে বেটা এখানে রয়েছে দেখো 1 থেকে শুরু 89 তে শেষ, টোটাল রয়েছে 89টা টার্ম। মিডল টার্ম কোনটা হবে, 89 আর 1 যোগ করো 90, তাকে 2 দিয়ে ভাগ করো 45, তাহলে 45 বলতে tan 45 হচ্ছে মিডিলে থাকবে। তার মানে দেখো এইভাবে লিখতে পারি tan 1 tan 2 ডট ডট করে tan 45, এভাবে চলতে tan দুটো টার্ম লিখি tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি। কেন এইভাবে লিখলাম দেখো, tan 1 থাক tan 2 থাক, গুণ হতে দেখো tan 45 এর মান 1, এটা বসিয়ে দিলাম, এইভাবে গুণ হচ্ছে। tan 88 কিভাবে লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 2, 90 থেকে 2 গেলে 88, 89 কে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। কেন, 90 থেকে 1 গেলে কি হয় 89। তাহলে tan 1 tan 2 এইভাবে চলছে, আর ওদিকে কি আসছে দেখো tan 90 মাইনাস 2 বলি cot 2 ডিগ্রি, আর এদিকে আসবে কি cot 1 ডিগ্রি। তাহলে এদিক থেকে tan 1 tan 2 tan 3 করে চলবে, আর এদিক থেকে cot 1 cot 2 cot 3 করে চলবে। কোথায় গিয়ে শেষ হবে,
শেষ হবে এদিক থেকে ট্যান 44 আর ওদিক থেকে কট 44। যদি আমি কমপ্লিট করি কিভাবে হবে, দেখো ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, তো এইভাবে চলতে চলতে কোথায় শেষ হচ্ছে ট্যান 44 ডিগ্রিতে, তারপরে কট 44, এখান থেকে আবার শেষ হবে কট 2 ডিগ্রিতে আর কট 1 ডিগ্রিতে। দেখো ট্যান 1 আর কট 1 গুণ করলে 1 হবে, ট্যান 2 আর কট 2 গুণ করলে কি হবে 1 হবে, ট্যান 44 আর কট 44 গুণ করলে 1 হবে। তাহলে আমরা কটা করে পাবো, এখানে 22টা আর ওদিকেও 22টা, তাহলে দুটো দুটো করে গুণ করলে কত আসছে 1। আর যেহেতু গুণের সম্পর্কে রয়েছে 1কে যতবার খুশি গুণ করো আমরা পেয়ে যাবো 1। ঠিক আছে, এরপরে 10-এর অঙ্কে যাব। 10-এর অঙ্কে কি রয়েছে, x প্রপোর্শনাল yz। 10-এর অঙ্কে রয়েছে x প্রপোর্শনাল yz আর রয়েছে বেটা y প্রপোর্শনাল zx। y প্রপোর্শনাল zx দাগ দিয়ে আলাদা করে দিই। কি জানতে চেয়েছে, z একটি অশূন্য ধ্রুবক প্রমাণ করতে হবে। তাই এখান থেকে কি পাবো বেটা, x সমান k1 yz, আর এখান থেকে পাবো y সমান k2 zx, যেখানে কি k1 ও k2 দুটি অশূন্য ভেদ ধ্রুবক অতি অবশ্যই লিখতে হবে বেটা। এবার কি বলেছে, z একটি অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক বলেছে। আমরা শুরু করছি, দেখো x সমান কি k1 y, তো y এর মানটা এখানে রয়েছে, কি বসাবো k2 zx, আর সঙ্গে দেখো রয়েছে z, তার মানে কি পাচ্ছি x ক্যান্সেল করে দিই, z ইন্টু z গুণ করলে z স্কোয়ার, এদিকে পাঠিয়ে দাও k1 k2 কে 1/k1 k2। তাহলে এখান থেকে কি পাবো, z সমান প্লাস মাইনাস রুট 1/k1 k2, বা এটাকে এভাবে লিখতে পারি z সমান প্লাস মাইনাস 1/√k1 k2। এটা কি পেলাম, এটা তো একটা অশূন্য ধ্রুবক, যেহেতু k1 k2 ধ্রুবক ছিল তাহলে গুণফলটাও ধ্রুবক হবে, রুট করলেও ধ্রুবক থাকবে। সুতরাং কি পেয়ে গেলাম, z একটি অশূন্য ধ্রুবক। এটা কি প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, তাই এরপর আমরা 4-এর দাগের 11 অঙ্কটা দেখে নেব। কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালে 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 5000 টাকার সুদ নির্ণয় করো। তা দেখো প্রথমে সালটার দিকে নজর দাও, 2004 সাল, 4 দিয়ে ভাগ যায় কিন্তু, তাহলে এটা লিপিয়ার, তার মানে জানুয়ারির পর যে ফেব্রুয়ারি মাস থাকছে সেটা কিন্তু 28 দিনের পরিবর্তে 29 দিন হবে, এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। আর কি রয়েছে, বার্ষিক সরল সুদের হারটা রয়েছে 5%, আসল রয়েছে 5000 টাকা। আগে এগুলো নোট ডাউন করি, যে বার্ষিক সরল সুদের হার R% সমান 5%, আসল রয়েছে P সমান 5000 টাকা, সময় T বলতে এটাই মেন হচ্ছে অঙ্কের মোড়। দেখো জানুয়ারি হচ্ছে 31 দিন, ফেব্রুয়ারি কিন্তু 28 পরিবর্তে 29 হবে, এটা বারবার বলছি মনে রাখবে, আগে সালটার দিকে নজর দেবে। মার্চ হচ্ছে 31 হবে, এপ্রিল হচ্ছে 30, মে 31, জুন হচ্ছে 30, জুলাই 31, আর আগস্টে কিন্তু 7 তারিখ পর্যন্ত বলা আছে। আমি জানুয়ারি পুরো ধরে নিয়েছি, তাহলে আগস্টে কিন্তু 7 ধরলে হবে না, 6 ধরতে হবে। এই দুটো জায়গা, একটা হচ্ছে লিপিয়ারের জন্য 28 জায়গায় 29, আর যেদিন টাকা জমা দেবো সেই দিনে যদি সুদ নিতে চাই তাহলে যেদিন টাকা তুলবো তার সুদ পাবো না, যে কোনো একটা দিন মাইনাস যাবে। তাহলে কত আসছে দেখো, যোগ করলে 6 1 7 একে 8 একে 9 9 18 একে 19, হাতে 1, তো 1 2 3 4 5 6টা, 6 3 18 2 20 একে 21, 219 দিন। তাহলে 219 দিন, তাকে দিনে রাখলে হবে না, এক্ষেত্রে কী বলেছি আমরা সূত্র ইউজ করতে গেলে বছরে নিয়ে যাব, 219/365 বছর। এটা 73-এর নামটা কাটাকাটি হবে, 73 3-এ আর 73 5-এ, 3 5 বছর। অতএব নির্ণেয় সুদ কত পেয়ে যাব, I সমান PTR/100 টাকা। পি এর মান বসিয়ে দাও 5000, টি রয়েছে 3/5, আর রয়েছে 5, আর নিচে একটা 100 সূত্রে আসবে। তাহলে দুটো জিরো ক্যান্সেল করলাম, 5 5 কেটে গেল, 5 3 15, আর একটা শূন্য, অর্থাৎ 150 টাকা। বোঝা গেল অঙ্কটা? এখানে কি দেখার বিষয়, একটা হচ্ছে লিপিয়ার, আর একটা কি যে তোমার যে টোটাল যে টাইমটা এসেছিলো সেখানে দেখো 7 আগস্টের একদিন বাদ দিয়েছি, বা তুমি 7 ধরলে জানুয়ারি 31-এ বললে তোমাকে 30 ধরতে হবে। ঠিক আছে, এবার শেষ অঙ্কে চলে এসেছি, 4-এর দাগের 12 অঙ্ক এবং এই পর্বের শেষ অঙ্ক। কি রয়েছে দেখে নাও অঙ্কটা। বলেছে ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর পরিসীমা 30 সেমি ও 18 সেমি। ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজ এবিসি আর ডিইএফ দেখতে একই রকম, এ বি সি
DEF সদৃশ ত্রিভুজ। প্রথমটা পরিসীমা রয়েছে 30 সেন্টিমিটার আর এটা রয়েছে 18। BC ও EF অনুরূপ বাহু, তাহলে BC 9 সেন্টিমিটার হলে EF কত? BC রয়েছে এই বাহুটা 9, EFটা কত কী করে পাবো? দেখো, যেহেতু ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF পরস্পর সদৃশ, সুতরাং তাদের অনুরূপ বাহুর অনুপাতটা কার সঙ্গে সমান হয়ে যাবে? তাদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে কী পেয়ে যাব? অতএব EF বাই BC, আগে কিন্তু আমি দ্বিতীয় ত্রিভুজটা নিয়েছি, তার মানে ওপরে আসবে যে ত্রিভুজ DEF এর পরিসীমা বাই ত্রিভুজ ABC এর পরিসীমা, বা EF বাই BC বলতে কত হয়েছে? 9, ত্রিভুজ DEF এর পরিসীমা 18, ত্রিভুজ ABC হচ্ছে 30, তাহলে EF সমান কত? 18 বাই 30 ইন্টু 9, 3 10 30, 3 3 9, 18 3 54 বাই 10 সমান 5.4 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা নির্ণয় করার ব্যাপার ছিল কি, যে EF দৈর্ঘ্য কত? EF এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5.4 সেমি। আর সেই সঙ্গে সঙ্গে আজকের যে পর্ব তোমাদের ছিল 394 পেজের প্রশ্নপত্রের, অর্থাৎ স্কুল নম্বর 6, তার 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নপত্রের যা যা অঙ্ক ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান দেওয়া হলো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, এবং আমি খুব করে রিকোয়েস্ট করব যে যা নতুন ভিউয়ার্স রয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করতে দেরি করো না, কারণ এখান থেকে তুমি অঙ্কের নিখুঁত সমাধান পেয়ে যাবে, এবং প্রতিটি অঙ্ক তোমাদের বোধগম্য হওয়ার মতো কিন্তু আমি করাচ্ছি। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, অতি অবশ্যই তোমাদের যে চেনা পরিচয় বন্ধুরা রয়েছে যারা এখন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়নি, তাদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে করে তাদেরও অঙ্কের ভীতি দূরীকরণ হয়। তা তোমাদের প্রিপারেশানটা এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকুক, এবং আমার সঙ্গে যারা জুড়ে রয়েছে পরস্পরের টেস্ট পেপারটা এইভাবে ধারাবাহিকভাবে সলভ করতে থাকো। আর যে সমস্ত স্টুডেন্টের লং কোশ্চেন নিয়ে সমস্যা রয়েছে, দেখো বাবা, লং কোশ্চেনের বেশিরভাগ তোমাদের বইয়ের অঙ্ক একটা দুটো হচ্ছে ঘুরিয়ে এদিক ওদিক থাকে, তা সে যে কোনো পার্ট থেকে হোক, যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই কমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সেই টপিকের উপর বা সেই অঙ্কের উপর ক্লাস দিয়ে দেবো। তা যাই হোক, ভিডিওটা তো শেষের পথে, আর বেশি বকছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি স্কুল 7 নিয়ে হাজির হব, একইভাবে একই রূপে এবং একই রকম ব্যাখ্যা নিয়ে। তা চলো, আজকে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।